হ্যালো, আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণী অনুশীলনী ৯-এর ৯৯ পৃষ্ঠা। অনুশীলনী ৯-এর দেখো, এই যে অনুশীলনী ৯-এর ৯৯ পৃষ্ঠার আমি ৫, ৬, ৭, ৮ এই ৪টে অঙ্ক সমাধান করামু। কোনটা কোনটা? ৫, ৬, ৭, ৮ এই ৪টে অঙ্ক সমাধান করামু। কিভাবে করতে হয় দেখো। আগে আমি ৫ নাম্বার সমাধান করামু। ৫ নাম্বার কি বলছে এখানে দেখো। ৫ নাম্বার বলছে এখানে পাশে ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক ৮% মুনাফায় ৫ বছরের জন্য ১৫,০০০ টাকা ঋণ নেওয়া হলো ৫ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে। তাহলে আমার আসলের উপর মানে ১৫,০০০ টাকা আমার আনছে ব্যাংকে গনে 5 বছরের জন্য। ৮% মুনাফা, ৮% মানে ১০০ টাকা ৮ টাকা দিতে হইবে। বার্ষিক মানে বৎসরে ১০০ টাকা ৮ টাকা দিতে হইবে। তাহলে আমার ৫ বছরে ১৫,০০০ টাকায় কয় টাকা আমার দিতে হবে, তাহলে আমার সেইটি আমার বের করতে ৫ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হইবে সেইটা আমার বের করা লাগবে। তাহলে আমি এটা সূত্রের সাহায্যে করছি। দেখো কিভাবে করছি। সূত্র এখানে আমারে লেখছি, দেওয়া আছে আসল কত ১৫,০০০ টাকা আনছিলে কত ১৫,০০০। এই যে আমার ৫ বছরের জন্য ১৫,০০০ টাকা ঋণ নেওয়া হলো, তা ১৫,০০০ টাকা। তাহলে এইটি হচ্ছে আমার আসল ১৫,০০০ টাকা লিখছি। হার বলছে আমার ৮%, তাহলে আমি লিখছি হার ৮%। পার্সেন্ট মানি তাহলে আমার নিচে আমি ১০০ দিয়ে দিছি। সময় বলছে আমার ৫ বছরের জন্য। এই যে ৫ বছরের জন্য সময় দিয়েছি আমি ৫ বছর। বের করতে হইবে কি আমার মুনাফা, মানে কত টাকা ৫ বছর পর ১৫,০০০ টাকায় মুনাফা দিতে হইবে সেইটা আমাকে বের করতে হইবে। তাহলে দেখো আমার সূত্রের সাহায্যে করছি। আমরা জানি মুনাফার একটা সূত্র আছে, মুনাফা সমান সমান তাহলে আসল গুণ হার গুণ সময়। এইটা আমার কিন্তু আমার মুনাফার সূত্রটা আমি লিখছি। লেখার পর আসল কত, আসল কিন্তু আমরা এই ১৫,০০০ টাকা আনছি, ১৫,০০০ লিখছি। এই যে গুণ, হার হয়েছে আমার ১০০/৮ তাহলে এই যে হার ১০০/৮ লিখছি। এই যে গুণ, সময় হয়েছে আমার ৫ বছর, এই যে সময় আমার 5 বছর 5 লিখছি। এখন আমার এই যে যেহেতু আমার এইটা ভগ্নাংশ আকার আছে, এটি ৮ নিচে ১০০ আর এখানে আছে ১৫,০০০। এই ০২টা আর এই ০২টা আমি কাটছি। কাটার পর থাকে এখানে ১৫০ আর এখানে থাকে ৮ আর এখানে থাকে আমার ৫। তো মাঝখানে কিন্তু গুণ আছে। তাহলে ১৫০ গুণ ৮ গুণ ৫ আমি লিখে দিছি। এখন এই টোটালটা যদি আমি গুণ করি তাহলে হয় আমার ৬,০০০ টাকা। এই ৬,০০০ টাকা কিসের? ৬,০০০ টাকা ৫ বছর পর ১৫,০০০ টাকা সুদ দিতে হইবে। ৬,০০০ টাকা কিসের? ৫ বছর পর ১৫,০০০ টাকায় এই ৬,০০০ টাকা তোমার মুনাফা দিতে হইবে। মুনাফা মানে সুদ দিতে হইবে। ১০০ টাকায় যদি ৮ টাকা দাও তাহলে ৫ বছর পর ১৫,০০০ টাকায় ৬,০০০ টাকা আমার দিতে হইবে মুনাফা মানে সুদ। তাহলে আমার ৫ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হইবে, তাহলে লিখছি অতএব ৫ বছর পর মোট পরিশোধ করতে হবে। তাহলে ১৫,০০০ যেটা তুমি ব্যাংকে গনে আনছো সেটাও দিতে হইবে, আর তোমার যে ৬,০০০ টাকা সুদ হয়েছে মানে মুনাফা হয়েছে সেটাও তোমার দিতে হইবে। তাহলে ১৫,০০০ যোগ ৬,০০০, তার ১৫,০০০ আর ৬,০০০ যোগ করলে আমার ২১,০০০। তার টোটাল এই ২১,০০০টা ৫ বছর পর তোমার দিতে হইবে। এইটাই হয়েছে আমার উত্তর কিন্তু একেবারে। দেখো এখন আমি ৬ নম্বর অঙ্কটা সমাধান করামু। ৬ নম্বর কী বলছে এখানে, ব্যাংক থেকে ৫০,০০০ টাকা ঋণ নিয়ে ৮ বছর পর মোট ৯৮,০০০ টাকা পরিশোধ করা হলে আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত ছিল। এখানে বের করতে হবে কিন্তু মুনাফার হার কত ছিল, হারটা বের করতে হবে, মানে ১০০ টাকায় কয় টাকা দিয়েছে সেইটা আমার বের করতে হইবে। এখানে কিন্তু আসল ছিল কত ৫০,০০০, ব্যাংকে কোনে আনছে ৫০,০০০। এখন ৮ বছর পর তোমার দিতে হয়েছে যে কিন্তু তোমার ৯৮,০০০। ৯৮,০০০ ৮ বছর পর দিতে হয়েছে, আনছো ৫০,০০০, দিতে হয়েছে যে ৯৮,০০০। তাহলে কয় টাকা বেশি দিছো, তাহলে আমার সেইটা আমার আগে বের করতে হবে। দাও আমি এটা সূত্রের সাহায্যে করছি, কিন্তু বের করতে হবে শতকরাটা মানে মুনাফার হার কত ছিল। দেখো তাহলে আমি কিভাবে করছি, সূত্রের সাহায্যে করছি। দেওয়া আছে আসল ৫০,০০০ টাকা, এই যে ৫০,০০০ টাকা ঋণ নিলে তাহলে আসল এইটাই আসল মানে আনসালা ব্যাংকে গনে ৫০,০০০ টাকা। মুনাফা তোমার যেহেতু ৯৮,০০০ টাকা দিতে হইতেছে, তাহলে ৯৮,০০০ বিয়োগ ৫০,০০০। এই যে আনসালা তুমি ৫০,০০০ দিতে হইতেছে তোমার ৯৮,০০০, তাহলে তোমার কয় টাকা বেশি দিতে হয়েছে, তাহলে বিয়োগ করলে আমি ৪৮,০০০ টাকা পাই। এই ৪৮,০০০ টাকা কিসের? মুনাফা মানে সুদ বেশি দিতে হইতেছে। তুমি আনছো ৫০,০০০, দিতে হয়েছে যে তোমার
98,000, তাহলে 48,000 বেশি দিতে হইতেছে। তো এই 48,000টাই এসেছে তোমার সুদ, তাহলে এই 48,000টাই এসেছে তোমার মুনাফা। এই 48,000টা কি তোমার মুনাফা দিতে হইতেছে। তাহলে আমার এই মুনাফাটা পাইছি 48,000। সময় আমার বসে কত, সময় বসে কিন্তু এই 8 বছর পর। তাহলে আমি সময় লিখছি এই 8 বছর। বের করতে হবে কি, এই যে মুনাফার হার, হার কত ছিল এই যে, তাহলে আমার হার ইজ ইকুয়াল টু প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এখন সূত্র তৈরি করছি, আমরা জানি হার একটা সূত্র আছে। হারের সূত্রটা কি, মুনাফা গুণ 100, নিশ্চয়ই আমার আসল গুণ সময়। এটা কিন্তু আমার হারের একটা সূত্র। সূত্রটা মুখস্থ করবা, মুনাফা গুণ 100 নিচে এসে যে আমার আসল গুণ সময়। তাহলে আমার মুনাফা কত, এই যে 48,000, আনসালা 50,000, তোমার 48,000টা যেহেতু সুদ দিতে হইতেছে, তাহলে এই 48,000টাই তো মুনাফা। তাহলে এই মুনাফা কত 48,000 লিখছি, এই যে গুণ চিহ্ন দিছি, এই যে 100 মানে শতকরা লিখলে এলে আমার এই 100 হার বের করতে বললি আমার 100 দেওয়া লাগে। তাহলে আমি মুনাফাটা লিখছি এই 100 আমি লিখছি, আসল কত 50,000 টাকা, এই যে আসল আনসালা 50,000, এই 50,000 লিখছি। তারপর আমার এখানে গুণ দিছি, সময় কত 8 বছর, এই যে সময় আমার 8 বছর লিখছি 8। এখন এই নিচের 3টে শূন্য আর উপরের 3টে শূন্য আমি এই শূন্য 3টে কাটিয়ে ফেলেছি, 100 3টে আমি শূন্য কাটিয়ে ফেলেছি। এবার এখানে থেকে 50, তাহলে 50 দিয়ে আমি এই 100 ভাগ করছি। দেখো কীভাবে কাটাকাটি করছি, এই 50 দিয়ে আমি 100 ভাগ করছি, 50 দিয়ে 100 ভাগ করলে 2, 50 2 গুণে 100, তাহলে 50 দিয়ে 100 ভাগ করলে আমি 2 লিখছি। 2 উপরে লিখছি কেন, কারণ উপরে 100 সে আমার বড় সংখ্যা, বড়টার কাছেই আমার লিখতে হবে। বা কাটাকাটি করলে যেইটা আমার বড় সংখ্যা হয় ওইটার নিচেই লিখতে হয়, নিচে বা উপরে ওইটার কাছাকাছি লিখতে হয়। তাহলে আমার 100 সাথে আমি 2 লিখছি, এই 50 দিয়ে 100 ভাগ করছি, 2 পেয়েছি, 50 দিয়ে 100। এখন থাকে শুধু এখানে 48 আর এখানে 8, তাহলে আমি 8 দিয়ে 48 ভাগ করছি, 8 দিয়ে 48 ভাগ করলে আমার 6, 6 আর 48। তাহলে আমি যেহেতু 48 বড়, তাহলে আমি 6 লিখছি এই জায়গায়। তাহলে আমার এখানে কী থাকে, 2, এখানে সে 6 আর এখানে 2, তাহলে 6 গুণ 2, মাঝখানে কিন্তু গুণ আছে, তাই আমি এটা না লিখলেও চলে, তুমি 6 দিয়ে গুণে 12 লিখে দিলেই হয়। তাহলে আমার এই 12%, তাহলে 100 টাকায় এই 12 টাকা তোমার বছরে সুদ নিতেছিল। এই কারণে তোমার 50,000 টাকায় 48,000 টাকা হয়েছে। তাহলে 100 টাকায় 12 টাকা নিয়েছে। তাহলে এইটাই এসেছে আমার উত্তর 12%। এটা পার্সেন্ট লেখা লাগবে কিন্তু, আনালে কাইটে দেবে, যেহেতু হার বের করতে বলছে। দেখো 7 নম্বর অঙ্কটা কীভাবে সমাধান করতে হয়। দেখো 7 নম্বর কী বলছে, একটি দোকানে 1,800 টাকার পণ্য, 1,800 টাকার একটা পণ্য 20% কমে বিক্রি করা হলো। এখন পণ্যটির বিক্রি মূল্য কত ছিল, পণ্যটি বিক্রয় মূল্য কত, এখানে বের করতে হবে কি বিক্রয় মূল্য কত। এখানে কি বের করতে হবে, এটা কিন্তু তোমার ভালো করে খেয়াল করা লাগবে। বিক্রয় মূল্য বের করতে বলবে না ক্রয় মূল্য বের করতে হবে বলবে। তাহলে আমার এখানে বলছে কি বের করতে, বিক্রয় মূল্য কত। তাহলে আমার এখানে বলছে কিন্তু আবার 20% কমে, মানে 100 টাকায় যদি তুমি একটা কিছু কেনো, তাহলে 20 টাকা কমে তোমার ব্যস্ত হইবে, মানে 80 টাকা ব্যস্ত হইবে। তাহলে বলছে কমে, মানে কমে, তাহলে লস হয়েছে। তাহলে 20% কমে এখানে ক্ষতি হয়েছে। কিন্তু পণ্যটা কিনছে কত, কিনছে 1,800 টাকায়। অঙ্কটা ভালো করে বুঝবা কিন্তু, তারপর অঙ্কটা করবা। যেহেতু বলছে 20% কমে বিক্রি করা হলো, তাহলে আমি লিখছি দাও 20% কমে বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য 100 বিয়োগ 20, মানে 20% মানে এসেছে 100, আর 20 মানে তাহলে আমার কম এসেছে, এই কোনো আমি বিয়োগ দিছি। এখানে যদি লাভে হইতো তাহলে আমি যোগ দিতাম, কমে বা ক্ষতি বা এরকম যদি হয় তাহলে আমার বিয়োগ করা লাগবে। কিন্তু যদি লাভে যদি হয় বা তাহলে আমার এনে যোগ করা লাগে, আর কম ক্ষতি হইলে আমার বিয়োগ করা লাগে। তাহলে আমার 20% কমে বিক্রয় মূল্য, তাহলে 100 কেন দিছি, এই যে 20%, এই জন্য 100, আর এই 20, আর বিয়োগ দিছি আমি কমে বেচছে এই কারণে বিয়োগ, তাহলে আমার 80 টাকা। তাহলে মানে 80 টাকা, তাহলে তোমার 20 টাকা লসে বেচছে। তাহলে বিক্রয় মূল্য পাইছি কত আমার 80 টাকা, 100 টাকায় 80 টাকা আমি বিক্রয় মূল্য পাইছি। কিন্তু এখানে বের করতে বলছে কিন্তু বিক্রয় মূল্য। তাহলে আগে ক্রয় মূল্যটা আমার লিখতে হইবে। এখানে ক্রয় মূল্য 100 টাকা হলে, বিক্রয় মূল্য 80 টাকা, এই যে 80 টাকা বিক্রয় মূল্য বের করতে হইবে। যেহেতু বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্যটাই কিন্তু আমার লাস্টে লিখতে হইবে। যদি আমার ক্রয় মূল্য বের করতে বলতে, তাহলে আমি ক্রয় মূল্যটা আমি লাস্টে লিখতাম,
এইটাও খেয়াল করবা, যদি বিক্রয় মূল্য বের করতে বলে তাহলে সেই জিনিসটা আমার লাস্টে লেখা লাগে, ক্রয় মূল্যটা আগে লেখা লাগে। তাহলে আর এখানে এই জায়গাটা যদি বের হবে, এটা কিন্তু বিক্রয় মূল্যই বের হবে, এটা ক্রয় মূল্য কোনো সময় বের হবে না। হয়তোবা লাভে হইতে পারে, নয়তোবা ক্ষতিতে হইতে পারে, কিন্তু এখানে বিক্রয় মূল্যটাই বের হবে। আর এখানে যেইটা আমরা বের করতে বলবে ওই জিনিসটা কিন্তু আমার এখানে লেখা লাগবে। তাহলে আমি লিখছি কি, ক্রয় মূল্য 100 টাকা, মানে কিনছে 100 টাকায়, 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা, মানে এখানে 20 টাকা ক্ষতি হয়েছে। তাহলে অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য এখানে ভাগ করা লাগবে, তাহলে আমার ভগ্নাংশ করা লাগবে। 80 হয়েছে যে আমার উপরে, আর 100 আমার এই নিচে। এখন ক্রয় মূল্য এটা কিন্তু এই যে 1800 টাকা একটা পণ্য কিনছে, তাহলে 1800 টাকা একটা পণ্য কেন না, এই যে ক্রয় মূল্য, তা আমার তাহলে ক্রয় মূল্য 1800 টাকা হলে বিক্রয় মূল্য, তাহলে আমার এই 80 লাগে 1800 টাকা গুণ করে দেওয়া, আর 100 আমার নিচে। এখন আমি এটা কাটাকাটি করছি কীরকমের দেখো, এই 2টা শূন্য এই 2টা শূন্য কাটিয়ে ফেলাইছি। এখন থাকে কি আমার এখানে 80 আর এখানে আছে 18, তো 80 দিয়ে 18 মাঝখানে গুণ আছে, 80 দিয়ে 18 গুণ করলে আমার 1440 টাকা হয়। এইটাই এসে যে আমার বিক্রয় মূল্য 1440 টাকা। এখন দেখো আমি একটা জিনিস কিনছিলাম 1800 টাকায়, 1800, আর বেশি কত বিক্রয় মূল্য মানে বেচা, তাহলে বেশি আমি 1440 টাকা, তাই না আমার ক্ষতি হয়েছে না? ক্ষতি কিন্তু হয়েছে, 1800 টাকা আমি কিনছি আর ব্যস্ত আছি 1440 টাকা, তাহলে আমার ক্ষতি হয়েছে। এই কারণে তো বলছি 20% ক্ষতিতে বিক্রয় মূল্য, একদম কিন্তু এক কাজ সহজ, কিন্তু এই নিয়মেই করবা তোমরা। দেখো এখন আমি যদি 8 নম্বর সমাধানটা করি, 7 নম্বর করাইছি এখানে বিক্রয় মূল্য বের করতে বলছে, আর 8 নম্বর কি বলছে এখানে ক্রয় মূল্য, কিন্তু ক্রয় মূল্য কত ছিল, ক্রয় মূল্য একই নিয়মের। তাহলে এখানে কি বলছে দেখো, একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক ঝুড়ি সবজি কিনে 40% লাভে, এটা কিন্তু লাভের বলছে, 40% লাভে 6300 টাকা বিক্রি করছে, 40% লাভে 6300 টাকা বিক্রি করছে, 40% লাভে মানে 100 টাকায় 40 টাকায় সে লাভ করছে। তাহলে 6300 টাকায় কয় টাকা লাভ করছে, কয় টাকা বিক্রয় মূল্য ছিল সেইটা আমার, এটা তো ক্রয় মূল্য ছিল, তাহলে কত মানে 40% লাভে বিক্রি করছে 6300 টাকা, কিন্তু সে লেখে ক্যান্সেলে কত, সেই কেনাটা মানে ক্রয় মূল্যটা আমার বের করতে হইবে। তাহলে দেখো এটা আমি কীভাবে করছি, যেহেতু বলছে 40% লাভে, তাহলে 40% লাভে বিক্রয় মূল্য, 40% লাভে বিক্রয় মূল্য, যেহেতু লাভ বলছে এই কারণে আমি 100% মানে 100, আবার এই লাভ কারণ এই কারণে আমার যোগ, আর এখানে 40, তাহলে আমার 140 টাকা। মানে এখন যদি 100 টাকা একটা মাল কেনে, তাহলে সে 140 টাকা সে একটা বিক্রি করবে, মানে লাভ হইবে 40 টাকা, এই জন্য বলছে 40% লাভই বিক্রয় মূল্য। 100 টাকা একটা মাল কিনলে সে 140 টাকা সে বিক্রি করবে, এই জন্য সে 40 টাকা লাভ করছে, তাই এই জন্য 40% লাভে বিক্রয় মূল্য। এখানে বের করছে ক্রয় মূল্য কত, তাহলে আমি লিখছি, তাহলে ক্রয় মূল্যটা যেহেতু বের করা লাগবে, ক্রয় মূল্যটা এখানে বের করতে হইবে, তাহলে আমার বিক্রয় মূল্যটা আমি আগে লিখবো, এটা কিন্তু বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য 140 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, মানে কিনছে 100 টাকায় আর বেচছে 140 টাকায়। খেয়াল করে কিন্তু এখানে কিনছে কত 100 টাকায়, আর আমার বিক্রি করছে কত 140 টাকায়, তাহলে আমার ক্রয় মূল্যটা যেহেতু বের করতে বলছে এই জন্য আমার লাস্টে লেখা লাগবে। তাহলে বিক্রয় মূল্য 140 টাকা হলে, এই যে পাইছি বিক্রয় মূল্য 40 টাকা হলে ক্রয় মূল্য কিন্তু আমার 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য, এখানে আমি ভাগ করে ফেলাইছি, ভগ্নাংশ আকারে লিখছি, এই 100 আর এইটা আমার সবসময় কিন্তু আমার নিচে বইবে, অনেকেই ভগ্নাংশও লিখতে পারে না, এইটা আমার উপরে লিখবে না নিচে লিখবে, এখানেরটা সবসময় আমার নিচে আসবে আর এখানেরটাই আমার উপরে বসবে। তাহলে আমার বিক্রি করছে কত, এই যে আমার 6300 টাকা কিন্তু বিক্রয় মূল্য, তাহলে এখানে কিন্তু বিক্রয় মূল্য, এই যে বিক্রয় মূল্য, এই যে বিক্রয় মূল্য 6300 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত, তাহলে আমার এই 100 লাগে 6300 টাকা আমি বিয়োগ করে দিছি। তাহলে আমার এখন এই 140 দ্বারা আর 6300 দ্বারা আমি ভাগ করছি, ভাগ মানে কাটাকাটি, তাহলে 140 দিয়া 6300 আমি ভাগ করলে তাহলে আমি 45 পাই, এইটা ভাগ করলে আমি 45 পাই, এই জন্য আমি দুইটা কাটাকাটি করছি মানে 45, এবং 45 দিয়ে যদি আমি 100 গুণ করি তাহলে আমার 4500 টাকা হয়। এইটাই কিন্তু আমার উত্তর, এইটাই আমার ক্রয় মূল্য, এটা কি আমার ক্রয় মূল্য কিন্তু বের করতে বলছে, এইটাই আমার ক্রয় মূল্য। এখন দেখো সে 4500 টাকা একটা মাল কিনছে আর বেচছে কত, এই যে বিক্রয় মূল্য 6300 টাকা, তাহলে অবশ্যই এখানে লাভ হয়েছে না, 4500 টাকা কিনছে
এটা হচ্ছে ক্রয় মূল্য, আর বিক্রয় মূল্য কত? 6,300 টাকা। তাহলে তো এমনিতে লাভ হয়েছে। এখন যদি কত টাকা লাভ করতে বলছে এটাও যদি বের করতে বলে, তাহলে এই 6,300 দিয়ে 4,500 টাকা বিয়ে করলে হয়ে গেছে, সে কত টাকা লাভ করছে। কিন্তু আমার এটা বের করতে বলেনি, আমার বলছে এখানে ক্রয় মূল্য কত, তাহলে আমার এইটাই অ্যান্সার, এইটাই কিন্তু আমার ক্রয় মূল্য।